আফসানা কিশোয়ার আজ আমাদের অতিথি। আমাদের এই চ্যানেলটার অনেকে প্রশ্ন করেন এই নামটা কেন? ফজলুল বাড়ির বাড়ির খবর, বাড়িটা আমাদের বাংলাদেশ, বাংলাদেশের খবর, এটাই আমরা আসলে বলার চেষ্টা করি। আর মেহমান যাদেরকে আমরা নিই সময়ের কারণে অনেককে আমরা অ্যাকোমোডেট করা, যেমন এই আফসানা কিশোয়ার, উনি যেখানে আছেন কানাডায়, তার এখন বিকেল, আমার এখানে হচ্ছে সোমবার সকাল, তার ওখানে রবিবার বিকেল, ম্যানেজ করতে হয়। আফসানা, স্বাগতম আপনাকে। ধন্যবাদ ফজলু ভাই, আমাকে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে আসার জন্য। আপনার সাথে বহুত দিন পর দেখা হলো। এবং আপনি আমার যে গল্পটা বললেন আমি ভুলিয়ে গেছি। 2006 সালে আপনার সাথে আমার কথা হয়েছিল। আমার রিপোর্টের কোন একটা রিপোর্টকে কেন্দ্র করে আপনি একটা ছেলেকে পিক করেছিলেন পড়াশোনার জন্য, তাকে সাপোর্ট দিয়েছিলেন। এই ছোট ছোট সাফল্যগুলো আমাদের, এগুলোই আমাদের পুঁজি, পাথেয় মানুষকে ভালোবাসার। অনেক ধন্যবাদ এই পুরনো বিষয়টা মনে করে দেওয়ার জন্য। আর আজকে আমার মনে হলো আমরা কথাবার্তা শুরু করতে পারি। আজ 17 মার্চ, আমাদের জন্য বিশেষ একটা দিন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজকে। আমাদের জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করি এমন একটা সময়ে। জাতির পিতা আমাদের বাংলাদেশে নিষিদ্ধ এখন। আপনি কিভাবে বলবেন? ফজলু ভাই, জিনিস তো এটা আপনি কাগজে কলমে অনেক কিছু নিষিদ্ধ করতে পারেন, এটা 75-এর পরেও হয়েছে। হৃদয়ে যে নাম লেখা থাকে, মানুষের মনে যেটা থাকে, সেটা মোছা কিন্তু এত সহজ না। আমি জিনিসটা এভাবেই দেখি। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, বাংলাদেশের নাম যতদিন বিশ্বের মানচিত্রে থাকবে, দেশ টুকরো টুকরো হয়ে গেলে বা অন্য কিছু হলে সেটা অন্য ব্যাপার, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু বঙ্গবন্ধু চির অম্লান। আপনি যতদিন বাঁচবেন, আমি যতদিন বাঁচবো, ততদিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে থাকবে। আপনি যতই প্রজ্ঞাপন জারি করেন, যতই নিষেধাজ্ঞা জারি করেন, এটা ধোপে টিকবে না। আমি এটাই এভাবেই দেখি। ওই খুব মাইক না বাজালেও বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের অন্তরে আছে। আপনি স্মরণ করছেন, আমি স্মরণ করছি, এরকম আরো লক্ষ কোটি মানুষ স্মরণ করছে এবং দেশে বিদেশে স্মরণ করছে। খুব চমৎকার ভাবে আপনি শুরু করলেন। আমার একটা ছোট স্মৃতি দিয়ে বলি। 75 15 আগস্ট যেদিন ঘটনাটা ঘটে, আমাদের জাতির পিতাকে খুন করা হয়, আমি খুব ছোট, স্কুলে স্কুলে খবর পেলাম এরকম একটা ঘটনা ঘটেছে। আমি স্কুলে যাচ্ছি, আমি খালি পায়ে রওনা দিলাম। আমার ধারণা এটা আমাদের জাতির পিতাকে খুন করা হয়েছে, শোক মিছিল বেরোবে, কোনো একটা প্রোগ্রাম হবে, আমি খালি পায়ে রওনা হলাম। পথে আমার স্কুলে হেডমাস্টারের সাথে দেখা এক জায়গায়। উনি আমাকে পথে জিজ্ঞেস করলেন, কই যাও? আমি স্কুলে যাচ্ছি। তো বলে, যাওয়ার দরকার নেই, বাড়ি যাও। তা আমার মনে আছে, রেডিও টেলিভিশন তো আমাদের তখন ছিল না, রেডিওতে মানে কোরআন তেলাওয়াত হচ্ছে, হামনাত হচ্ছে। আমার মনে খুব প্রশ্নটা আসে, একটা মানুষকে খুন করা হয়েছে, কি যেন সওয়াবের কাজ, যেন কোরআন তেলাওয়াত হচ্ছে, এটা এইভাবে হচ্ছে। এবং আমি আমার স্মৃতিতে যেভাবে আমি দেখে মনে আছে যেটা, এইভাবে বলার চেষ্টা হয়েছে যে তখন আর কি ইসলামের একজন শত্রু মারা গেছেন, খুব মানে বাংলাদেশটা রক্ষা পেয়েছে, ইসলাম ধর্মটা রক্ষা পেয়েছে, এমন একটা অ্যাপ্রোচ ছিল সেটা আর কি। তারপর তো বহু বছর বহুভাবে গেল, এবং সর্বশেষ আওয়ামী লীগের যখনই বিপদ দেখতাম, আমি একজন সাংবাদিক মানুষ, আওয়ামী লীগ সংগঠন হিসেবে আমি ছাত্রলীগও কখনো করি নাই। আমি যেটা ওন করেছি, যেটা সবসময়, যে আমি যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষ, আমার জন্য বেটার চয়েস হচ্ছে আওয়ামী লীগ। এবং 75 ওই ঘটনাটা মনে করে আমি ভাবতাম, বঙ্গবন্ধু 75 নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন, আবার যদি আওয়ামী লীগ সমস্যায় পড়ে আবার নিষিদ্ধ হয়ে যাবে বঙ্গবন্ধু, এইভাবে আমি দেখতাম, বলতাম, যেটা আবার ঘটলো সেটা। এবং
কি আক্রোশ আপনি চিন্তা করেন? এই সরকারটা ক্ষমতায় আসলো ৫ই আগস্ট সবকিছু মুহূর্তের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেল। পরিকল্পিত সবকিছু। ৫ই আগস্টে একটু আপনার কাছে শুনি তো। আপনি যখন দেখছিলেন, আপনি কিভাবে দেখছিলেন? ৫ই আগস্ট আমি কিভাবে দেখছিলাম? আমি তো জুলাই থেকেই জিনিসটা পর্যবেক্ষণ করছিলাম এবং বাড়ি ভাই আপনার যদি মনে থাকে যে এই যে কোটা আন্দোলনটা, এটা কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে তখনও একবার হয়েছে। সেই ১৯৯৮ সাল থেকে এটা শুরু হয়েছে। এবং কোটা আন্দোলনটা শুরু হয়েছে শিবিরের তত্ত্বাবধানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো আমার যেহেতু স্মৃতিটা মাথার মধ্যে ছিল এবং আমি কোটা আন্দোলনটাকে ফলো করছিলাম জুলাই থেকেই। আ তারপরে রাষ্ট্রপক্ষ যখন এটা বাতিল করলো, আবার আপিল হলো। তারপরেও তারা তাদের বিভিন্ন রকমের অদ্ভুত দাবি-দাওয়া নিয়ে রাস্তায় ছিল। তখন কিন্তু আমি বারবার বলেছি যে, "এটা একটা শিবিরের আন্দোলন। এখানে কোনো জনসম্পৃক্ততা নেই। যা হচ্ছে সম্পূর্ণভাবে এটা দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আমাদের জন্য কিন্তু ভয়াবহ একটা সময় ধেয়ে আসছে।" এজন্য আমি সাংঘাতিকভাবে সাইবার বুলিং এর শিকার হলাম। ঠিক আছে? আমাদের বাংলাদেশের মানুষ তো বেশি Facebook চালায়। Facebook এ সাংঘাতিকভাবে আমি সাইবার বুলিং এর শিকার হয়েছি। ওগুলো আমরা অনেক আগে থেকেই এগুলাতে আমরা আত্মস্থ হয়ে গিয়েছি। কারণ আমরা গণজাগরণ মঞ্চে ছিলাম। এরকম হয়। আপনাকে বকবে, গালি দিবে। যতক্ষণ বকবে, গালি দিবে ততক্ষণ আপনি মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন। আমাদের কিন্তু ব্যাপারটা এরকম। তো দেশে তো অনবরত কথা হচ্ছে, দেখছি বিভিন্ন জিনিসপত্র। আমরা ৩রা আগস্টেই আমি গতকাল দেখছিলাম আমার এক বন্ধুর সাথে আমার কনভারসেশন যে আমরা একদম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছি এবং সে আর আমি বলছিলাম যে আমাদের ২ জনের পর্যবেক্ষণ বলছে যে আর্মি হয়তো কোনো ব্যবস্থা নিবে না। এবং আমরা খালি চিন্তা করছিলাম যে প্রধানমন্ত্রী কি বাঁচবেন? উনাকে কি বাঁচতে দেওয়া হবে? নাকি অন্য কোনো দেশের মতন পরিস্থিতি তৈরি হবে? এটা কি লিবিয়া হয়ে যাবে? আমি লিখেছি, আমাদের কপালে কি লিবিয়া ধেয়ে আসছে নাকি সিরিয়া ধেয়ে আসছে? এবং আমি এরকম করতে রাত্রে দেশে তখন প্রায় ১:৩০ বাজে। ৫ই আগস্ট ১:৩০ হবে মনে হয়। এরকমই ১:৩০ হবে। আমি ফোনটা হাতে নিয়ে অল্প সময়ের জন্য ঘুমিয়ে গেছি। কারণ আমার এখানে অনেক রাত এবং আমি ঘুমটা ভেঙে ৩:০০ সোয়া ৩:০০ র সময় দেখলাম আমার বন্ধুরা লিখেছে আমাকে। আমার ডাকনাম লোচন। "লোচন সব শেষ, সব শেষ, সব শেষ। আমরা শেষ। আমাদের দেশ শেষ, আমাদের ভবিষ্যৎ শেষ।" তারপরে তো বাড়ি ভাই আমরা যা দেখেছি সেটা মনে হয় পুরা বিশ্ব দেখেছে। আমি সেই অবস্থায় অফিসে গেলাম। আমার কলিগ সে ভিন্ন দেশী। সে আমাকে বলল যে, "আফসানা, what is going on in your country? তোমার দেশের মানুষ তোমার উম পিএম এর অন্তর্বাস নিয়ে নাচছে কেন? What is the reason? তোমরা কি সভ্যতার সকল ধাপ অতিক্রম করে ফেলেছ?" এবং আমার একজনই আমার অফিসে একজনই আমার দেশি কলিগ আছে। সে আমার থেকে অনেক বয়সে ছোট। সে আমি যাওয়ার সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। সে কিন্তু এই মুভমেন্ট এর পক্ষে ছিল। কিন্তু সে ৫ তারিখে গিয়ে রিয়ালাইজ করেছে যে কি ঘটেছে এবং কি ঘটতে যাচ্ছে। আমরা যারা একটু আমরা হয়তো সক্রিয় রাজনীতি করি না, আমরা অ্যাক্টিভিস্ট। আমরা যারা একটু পর্যবেক্ষণ করতে জানি বা একটু জানি দেশের রাজনৈতিক পট পরিবর্তনগুলা কিভাবে হয়, দেশ কিভাবে চলে বা কি রাজনৈতিক সামান্য ধরনের অভিজ্ঞান আছে। আমরা কিন্তু এই গুটি কয়েক মানুষ ফজলু ভাই আপনাদের মতোই আমরা বুঝতে পেরেছি যে এটা স্বাধীনতা বিরোধীদের একটা চক্রান্ত এবং সাথে আছে বিদেশি শক্তি এবং প্রবল অর্থের যোগ এটার সাথে আছে। ৫ই আগস্টের পর্যবেক্ষণ আমাদের এরকমই ছিল। এবং ধাপে যা হয়েছে আমরা ১ম থেকে বলে আসছি যে ইটস আ কালার রেভলিউশন। কালার রেভলিউশন এর যে টেক্সট বুক হয়, যেটা ইউক্রেনে হয়েছে সেই টেক্সট বুক নিয়ে আমরা চলছি এবং সিআইএ তার প্রতিষ্ঠার থেকে এ পর্যন্ত ৬৯ টা দেশে এই একই ধরনের টেক্সট বুক ধরে সরকার পতন ঘটিয়েছে এবং তাদের কথা এগুলাই থাকে। ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি, ইনক্লুসিভ সোসাইটি যা নিজেরা তারা একটাও বিশ্বাস করে না। সেগুলা আমাদেরকে ইম্পোর্ট করতে গিয়ে আমাদের দেশগুলাতে নির্বাচিত সরকারকে তারা সরিয়ে ফেলে। ৫ই আগস্টের পর্যবেক্ষণটা ভাইয়া এরকমই ছিল আমাদের। আপনার এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
প্রসঙ্গ আনলেন, আপনার একটু আমরা মনে করতে পারি ঘটনাগুলোর জন্য নিরাপদ সড়কের আন্দোলন, কোটা আন্দোলন, এই আন্দোলনগুলো কিন্তু যখন শুরু হয় তখন কিন্তু বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি মাথায় নিয়ে আন্দোলনটা হচ্ছিল। হ্যাঁ? কি একটা মানে মানুষকে কি বিভ্রান্ত করা বিভ্রান্ত যেভাবে করার বিভ্রান্ত বিভ্রান্ত করা যে আমরা আসলে আপনার কাছে চাচ্ছি। হ্যাঁ? আমরা বঙ্গবন্ধুর মানুষ বলতে চাচ্ছি। এবং সেই আন্দোলনটাই ৫ই আগস্ট বিকেলের পর দুপুরের পর থেকেই বঙ্গবন্ধু সারা দেশে টার্গেট করে বঙ্গবন্ধুর সবকিছু ভেঙে ফেলা হলো। আমি সেই দিন সিডনি থেকে বেশ দূরে ১০০ কিলোমিটার দূরে আমি একটা কাজে যাচ্ছিলাম। তা আমি আ যেতে ৭১ টেলিভিশনটা আমি গাড়ি চালানোর সময় তো আর দেখতে পাচ্ছি না। আমি শুনে যাচ্ছিলাম নিউজটা। নিউজ প্রেজেন্টার মানে তখনও যেহেতু অস্পষ্ট সবকিছু আরকি। নিউজ প্রেজেন্টার বলছিল আ শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন ১ম একবার বলল এবং প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তারপর বলে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। তারপর বলে বেলারুশের উদ্দেশ্যে যাত্রা। তখন এই তথ্যগুলি বেলারুশ যাচ্ছেন আরকি। খুব স্পষ্ট না তো? আজকে জানেন এমনও বলা হচ্ছে যে ছবিটা আমাদেরকে দেখানো হয়েছে, একটা হেলিকপ্টার যে ছবিটা দেখানো হয়েছে, এই ছবিটাও নাকি সেই দিনের ছবি না। এই ছবিতে আছে হেলিকপ্টারের পাশে ছোট্ট একটা নীল গাড়ি। ছোট্ট একটা নীল গাড়ি। প্রাইম মিনিস্টার গাড়ি না। ওই গাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে আসতেছেন। মহিলা ছিলেন ২ জন। শেখ হাসিনা, শেখ রেহানা। দুজনের ছবি নাই, একজনের ছবি। এটা সত্য কি মিথ্যা এটা আরো হয়তো এটা আসবে। কিন্তু টার্গেটটা যে ৭১ এ যেগুলো তারা করতে পারে নাই, ৭৫ এ তারা যেগুলো করতে পারে নাই, সেগুলো ৭১, ৭৫ মিলে একসাথে আমাদেরকে সেই দিকে চলে গিয়েছে। আর আত্মসমালোচনার ব্যাপারগুলো আসবে। আমাদের ভুলগুলো কিভাবে ছিল সেগুলো তো আসবেই এবং ইতিহাসটা শুধু স্ট্যাচু ভাঙা না, ধরে ১ম তো ১৫ আগস্টটা ইয়ে করা হলো, জাতীয় ছুটি বাতিল করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অমর্ত্য সেন দুজনের সাথে আমি কাজ করেছি অ্যাজ এ রিপোর্টার। তা আমার পার্থক্যটা মনে হতো সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচুর কথা বলেন। অমর্ত্য সেন খুব কম কথা বলেন। আমার মনে হতো অমর্ত্য সেন জানেন বেশি, কম কথা বলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেশি কথাবার্তা বলেন, এই সংলাপে যারা যান ওরা টের পান যে এটা উনি একা বকা উল্লাহ। উনি সব বলে যাচ্ছেন। যারা যায় শুনতেছে, শোনা উল্লাহ তারা। এবং তারা কিন্তু ১০ মিনিট ১৫ মিনিটের বেশি করে কেউ টাইম পায় না। হ্যাঁ? চাপিয়ে দেওয়ার বিষয়টাই আরকি। যাক আওয়ামী লীগ ৭১ এ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন। এর বাইরে আওয়ামী লীগের হাজার নেতাকর্মী বাংলাদেশে খুব বিপদগ্রস্ত তারা। বিপদগ্রস্ত। ইনবক্সে এসে একটু সাহায্য চায়। এত করুণ অবস্থা তাদের আরকি। আমরা সাহায্য করতে পারি না। কোন দিশা নাই কারো কাছে। আপনার কি মনে হয়? তাদের জন্য দিশাটা কি হতে পারে এখন? ফজলু ভাই, এটা কিন্তু খুব জটিল প্রশ্ন। যেহেতু আমি সক্রিয় রাজনীতি করি না, তাদের জন্য কি দিশা হতে পারে, এটা যেকোনো কথা বলাটা আমাদের জন্য দুষ্কর। কারণ আমরা অনেক দূরে থাকি। তাদের প্রকৃত অবস্থাটা আমরা হয়তো একটু শুনি। আমাদের আ প্রকৃত অবস্থা অনুধাবন করা খুব কঠিন। তাদের নিরাপত্তার কি অবস্থা? তারা কেউ নিরাপদে আছেন কিনা? অনেকেই এক জেলার মানুষ আরেক জেলায় চলে যেতে বাধ্য হয়েছেন। এবং যে ধরনের নৃশংসতার তারা সম্মুখীন হচ্ছেন, রক কাটা, হত্যা, বাড়ি পুড়িয়ে দেওয়া, কর্মস্থলে যেতে না পারা, পরীক্ষা দিতে না পারা, মেডিকেলের ইন্টার্ন শিক্ষার্থী,
চট্টগ্রাম মেডিকেলে ৭৫ জনকে বহিষ্কার করল ১ম সময়েই। তাদের দোষ কি? বাংলাদেশের উদীয়মান ডাক্তার তাদেরকে আপনি বহিষ্কার করে দিচ্ছেন। এসআই পদে আপনি নিয়োগ বা স্থগিত করে দিয়েছেন। তো এরকম যখন পরিস্থিতি এবং পরশুদিনের আগের দিন সম্ভবত এক বাচ্চা মেয়ে একটা মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সে সম্ভবত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। সে কিন্তু কোনো রাজনীতি করে না। তাকেও জেলে নিয়ে নেওয়া হয়েছে। তো এরকম যখন পরিস্থিতি আমি বা আপনি যদি বলি যে এখন দিশা হচ্ছে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ মুখর হতে হবে। তাদের নিরাপত্তার দায়িত্বটা কি আমি আপনি নিতে পারবো? তা তো আমরা নিতে পারছি না। সুতরাং যে যেই অবস্থায় আছে তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তাদের দিশাটা কি হতে পারে। আমাদের তো আল্টিমেট গোল একটাই, দেশকে জঙ্গিবাদ মুক্ত করা। হ্যাঁ? সে আপনি বিরোধী দলে থাকেন বা সরকারি দলে থাকেন। আপনি যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে থাকেন, আপনার গোল আপনার একটাই। দেশকে জঙ্গিবাদ মুক্ত করা এবং নারীদের গোলও একটাই। নিরাপদে থাকা, খেলাফা বা শরিয়া আসতে না দেওয়া। এখন এটার জন্য জনগণের কৃষক, শ্রমিক জনতা, মেহনতি জনতা যারা আছে তাদের যেটা করণীয় সেটা আপনি আমি বলে দিতে হবে না। তারা নিজেরাই এটা বুঝে নিবে, জেনে নিবে তাদের কোন মুহূর্তে প্রতিরোধটা গড়ে তুলতে হবে। আমার পর্যবেক্ষণ এবং আমার আ এটাই বলে যে আমার যে বোধ সেটা এটাই বলে যে তারাই বেছে নিবে তাদের পথ। এটা আমরা দূর থেকে প্রবাসীরা সেই পথ বলে দিলে হবে না। তার সিচুয়েশনটা আমি জানি না। শেখ হাসিনা যে অনলাইনে বক্তৃতা দেন, এগুলাকে আপনি কিভাবে দেখেন? কথা বলতে হবে বাড়ি ভাই। আমি এগুলাকে এভাবেই দেখি। আপনি আমি যেভাবে কথা বলছি, মানুষের প্রশ্ন করার জায়গা তৈরি করতে হবে এবং নেত্রী আপনি আমি যাই বলি, আমরা যাই বলি, উনার কিন্তু একটা বিশাল ফ্যান বেজ আছে। ওই ঢাকা শহরের ৫০০ এলিট দেখলে হবে না। হাজার, হাজার মানুষ গ্রামে-গঞ্জে তার ফ্যান বেজ আছে। তাদের কাছে পৌঁছাতে হলে উনার তো এটা একটা মাধ্যম। উনাকে তো সেই বক্তৃতা দিতেই হবে। না হয় উনি কিভাবে তার জনগণের কাছে পৌঁছাবেন? এই মুহূর্তে তো অনলাইনই তার একমাত্র মাধ্যম তার জনগণের কাছে পৌঁছানোর। একটা বিষয় বাংলাদেশের যে যারা এখন বুদ্ধিজীবী আরকি, যেমন একজন সলিমুল্লাহ খান বা আরো কয়েকজন আছেন আরকি। তারা তো ফতোয়া দিচ্ছেন প্রতিদিন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগের মুসলিম লীগের বিশাল দল ছিল, সেটা নাই এখন। আওয়ামী লীগও এরকম নাই আর। শেখ হাসিনার বক্তৃতা আমি যেটা দেখি আপনি কি বলছেন না, আমার একটা যে মনে হয়েছে শেখ হাসিনার বক্তৃতাগুলা আহ আওয়ামী লীগের লোকজনকে আর ঐক্যবদ্ধ রেখেছে এবং আওয়ামী লীগের যে লিডার আছে শেখ হাসিনার লিডারশিপ নিয়ে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। অন্য অনেক অনেক নেতাদের ব্যাপারে থাকতে পারে সেটা। শেখ হাসিনার ব্যাপারে কোনো কেস নেই। শেখ হাসিনার ব্যাপারটা যদিও তার বক্তৃতায় নতুন কিছু পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে, একই কথা বলছেন। কিন্তু তাকে এভাবে ঐক্যবদ্ধ করে রাখা হয়েছে। শেখ হাসিনা ফিরে আসার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না, না বাড়ি ভাই এইটাকে এই প্রশ্নটা আমরা করবও না, এটার আমরা উত্তরও দিব না। এইটা এমন একটা রাজনৈতিক মীমাংসার জায়গা এবং উনি একটা দেশে আশ্রয় নিয়ে আছেন। সেখান থেকে উনি কতটুকু বক্তৃতা দিতে পারবেন না পারবেন এটা কিন্তু আমরা জানি না। উনাকে কতটুকু অ্যালাউ করা হয় এটা উনিই জানেন। উনার সাথে যারা আছেন তারা জানেন। আমরা এ ধরনের বক্তব্য দিতেই পারি না। আর উনার ফিরে আসার ব্যাপারটা এটাও একটা রাজনৈতিক ব্যাপার। যেহেতু আমরা এই কূটনৈতিক জায়গাটা জানি না, আমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ কারো নেই। আমরা এই জায়গায় কথা বলাটাই একটা দেখা যাবে বিভ্রান্তি ছড়ানো। উনি বাংলাদেশের নাগরিক। যদি পরিবেশ পরিস্থিতি এবং উনার নিরাপত্তা নিশ্চিত হয়, উনি অবশ্যই বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফিরে আসবেন এবং সগৌরবেই ফিরে আসবেন। কিন্তু তার আগে তার নিরাপত্তা নিশ্চিত হতে হবে। ওটাই আমি দেখি। কারণ উনার বিরুদ্ধে যা কেস হয়েছে সবই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেস। আমরা এটা ১/১১ তেও দেখেছি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের বহু কেস হয়েছে এবং এগুলা যেহেতু উদ্দেশ্য প্রণোদিত কেস এবং বেশিরভাগই মিথ্যা মামলা, এগুলা স্থগিত হতেও সময় লাগে না। তো আমরা সেজন্য বলি যে উনি কালকে ফিরে আসবে বা পরশু ফিরে আসবে এরকম কথা বলার থেকে আমাদের পর্যবেক্ষণ করাটা জরুরি
বৈশ্বিক রাজনীতি কোন দিকে যায়। কারণ এখানে বৈশ্বিক রাজনীতি বলি, জিওপলিটিক্স বলি, ইন্দো প্যাসিফিক পলিটিক্স বলি, অনেক কিছু জড়িত। আপনি আমি এক কথায় এটাকে কোনোদিন উত্তর দিতে পারব না এবং আমার ধারণা স্বয়ং শেখ হাসিনাও বলতে পারবেন না উনি কবে কখন ফিরে আসতে পারবেন। আপনি একটা খুব জনপ্রিয় একটা টক শো চালান আপনি। আপনি কি শেখ হাসিনার ইন্টারভিউ করার চেষ্টা করেছেন? না এখনো করিনি। সময় হলে নিশ্চয়ই উনি আমাকে ডাকবেন। উনি ডাকবেন না, আপনি চেষ্টা করবেন? না আমি চেষ্টা করব না। কারণ হচ্ছে যে আমি অপেক্ষা করতে ভালোবাসি। আমি মনে করি আমার জন্য যেটা লেখা আছে, আমার ভবিষ্যতে যেটা আছে, যেটা হবে সেটা সময়ের সাথে আমার কাছে চলে আসবে। অতিরিক্ত চেষ্টা করে মা কোনো কিছু আগে পাকিয়ে লাভ হয় না। সেটার ফল ভালো হয় না। আমি এজন্য অপেক্ষা করতে ভালোবাসি। কারণ আমার থেকে অনেক ক্যালিবারের লোক, অনেক যেমন আপনারা আছেন, অনেক সিনিয়র মানুষ, অনেকে আছেন, অনেক যোগ্য। আমি সেই তুলনায় ওই জায়গায় এখনো পৌঁছাতেই পারিনি। তারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করা আছে বাংলাদেশে আরকি, বাংলাদেশের কোনো সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ করবে, করার চেষ্টা করবে, এখনো পরিষ্কার না কেউ উদ্যোগটা নিয়েছেন কিনা। আমি সাংবাদিক হিসেবে আমার একটা স্বপ্ন তৈরি হলো। আমি সবার আগে শেখ হাসিনার ইন্টারভিউটা করার চেষ্টা করব আমি। আমি কি করলাম? মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ১ মাসের মাথায় আরকি। ১ মাসে যখনই মানে কথা বলা শুরু করলাম, মানুষের মনে যে প্রশ্নগুলা, একবার প্রশ্নগুলা কোন পরিস্থিতিতে চলে যেতে হয়েছে, এগুলো তার মুখ থেকে এভাবে আসেনি এখন পর্যন্ত। আমি আর প্রশ্ন উত্তর তৈরি করলাম, প্রশ্ন তৈরি করলাম। ১ম দিকে যে ফোন নাম্বার গুলা ছিল, এগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নগুলো পাঠালাম তার কাছে। যে উনি যদি রাজি হন, হুম? উনি দিতে পারেন সেটা। আমি কোনো রেসপন্স পাইনি। চেষ্টা করে যাচ্ছি। এই কারণে মানুষের মানুষের জানার খুব আগ্রহ। সে সে এই যে আমরা যে কথাবার্তা বলছি, সব কথারই উত্তর সবাই শেখ হাসিনার কাছে পেতে চায় সেটা। ট্রু, ট্রু। আর আপনি একটা ধরেন, যেহেতু চমৎকার একটা কাজ করে যাচ্ছেন, আপনাদের একটা অনলাইন উম কাজ করে যাচ্ছেন, পাশাপাশি টক শো। এই যে মনে করেন বাংলাদেশে যেভাবে বলা হচ্ছে, যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে দলটার মাধ্যমে অনেক কিছু বাংলাদেশে, যে ছাত্রলীগ পতাকা উত্তোলন থেকে শুরু করে ইশতেহার পাঠ, সংগঠন করা, মুজিব বাহিনী গঠন, অনেক কিছু জড়িত। সেই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশে লোকজন বলছে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিব না, কেউ থাকবে না, ইয়ে করতে হবে না। এগুলার শেষটা আপনি কি মনে করেন? কি হতে পারে সেটা? বাড়ি ভাই প্রত্যেকটা প্রশ্নই বুঝছেন এমনভাবে ভবিষ্যৎ ছোঁয়া। এটা খুব কি বলবো একেবারে কেন্দ্রে না থাকলে, খুব যোগাযোগে না থাকলে যেমন ছাত্রলীগের ইনানের সাথে আমি বসেছিলাম একটা শোতে। এখন ২ টা জিনিস আপনি করতে পারেন। মানুষকে নিরাশ করতে পারেন, নৈরাশ্যে ঠেলে দিতে পারেন বা মানুষকে আশাবাদী করে রাখতে পারেন। তার সাথে আবার যুক্তিতর্ক থাকতে হয়। আপনি কাউকে নৈরাশ্যে ঠেলে দিলেও তাকে যুক্তি দিয়ে ঠেলতে হবে। কাউকে আশাবাদী করতে হলেও যুক্তি দিয়ে করতে হবে। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত যে বাংলাদেশ আওয়ামী লীগের মতন একটা বিরাট সংগঠন, আ রাজনৈতিক দল তাকে আমি যেভাবেই বলি যে নিষিদ্ধ করলাম, এই করলাম, এটা কিন্তু জামাত ইসলামী না। ঠিক আছে? তো ওই জিনিস খুব একেবারে উম হয়ে যাবে মানে ম্যাটেরিয়ালাইজ হয়ে যাবে। এটা ভাবাটা একটা ভুল। প্রত্যেকেরই নিশ্চয়ই রাজনৈতিক কৌশল আছে এবং তাদের কিভাবে ফিরে আসবে বা কিভাবে তারা কাজটা করবে তাদের নিশ্চয়ই সে ধরনের রাজনৈতিক কোন রকমের স্ট্র্যাটেজি আছে। এটা আমার বিশ্বাস। এবং তারা সময়ে সেটা প্রয়োগ করবে। এটা উপযুক্ত সময় কখন সেটা তারা বুঝবে। তারা কিন্তু দেখেন এত প্রতিরোধের মধ্যেও, এত নৈরাজ্যের মধ্যেও তারা কিন্তু জয় বাংলা লেখার মতন একটা প্রোগ্রাম চালিয়েছে দিনের পর দিন এবং জয় বাংলা লেখার কারণে দুজন কিন্তু প্রাণও দিয়েছে।
তো আপনি এই ছাত্রলীগকে কিভাবে একেবারে খারিজের দৃষ্টিতে দেখবেন? যে আপনি কাগজে লিখে দিয়েছেন সে নিষিদ্ধ হয়ে যাবে? এটা কি হয়? এটা কি হবে? আমার মনে হয় না। আমার মনে হয় তারা তাদের উপযুক্ত সময়ে তারা তাদের স্ট্র্যাটেজি নিয়ে ফিরে আসবে। এবং নির্বাচনের অংশগ্রহণটা সামান্য কিছু সময়ের পরে নির্বাচন তো হতেই হবে। যদি আমাদের সিরিয়ার মতন অবস্থা না হয়। সিরিয়াতে জোলানি যেটা করেছে, জোলানি বলছে যে ৫ বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না। এবং সে আ শত সংখ্যালঘুকে শ শতও না একদিনেই ১৪০০ হত্যা করেছে সে। দ্রুজ, আলাওয়াইটি যা আমরা বলি। সে হত্যা করেছে। তো একদম যদি সিরিয়া না হয় এখানে সিরিয়ার থেকে আমরা একটু বেটার পজিশন এ আছি। কারণ আমার লোক সংখ্যা প্রায় ২০ কোটি। সিরিয়ার লোক সংখ্যা ২.৫ কোটি। তো যদি একদম সিরিয়া না হয়, নির্বাচন আজ হোক কাল হোক হবেই। এবং আন্তর্জাতিক শক্তি যেগুলো আছে সেগুলা একদম আওয়ামী লীগকে বা বিএনপিও কিন্তু একই রকমের ঝামেলাতেই আছে। আওয়ামী লীগ বা বিএনপিকে একদম বাদ দিয়ে শুধু জামাত ইসলামীকে নিয়ে যেভাবে ওই যে গুতেরাসের সাথে মিটিং করেছে না? ৪৮ টা নিবন্ধিত দলের মধ্যে মাত্র ২ টা নিবন্ধিত দলের প্রতিনিধি এসছিল তার সাথে মিটিং করার জন্য। একেবারে সবকিছু এভাবে করতে পারবে। এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। নতুন যে দলটা হয়েছে ছাত্রদের, আপনি কিভাবে দেখেন এটাকে? তাই এইটা তো আপনি আমার থেকে ভালো দেখেছেন। এটা 111 এ আপনার মনে আছে না? কোরেশিকে দিয়ে বেবি ট্যাক্সি নামে একটা দল করেছিল। মনে আছে আপনার? হুম। তো ও কোথায় কোরেশি ভাইয়া? টাকা পয়সা থাকলে এটা আপনিও আজকে একটা দল করতে পারবেন। বসুন্ধরা গ্রুপ টাকা দিচ্ছে, গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছে, সবাই সাপোর্ট পাচ্ছে। আপনি করতে চাইলে বলেন না। আপনি টাকা পাইলে আপনি করে ফেলতে পারবেন। এই নতুন দলকে দেখার শোনার কিছু নাই। ওই যে ওদের একটা মেয়ে কি জানি সামান্তা। ওকে ওই যে আরেকজন আমাদের খালেদ মহিউদ্দিন সে সাক্ষাৎকারে নিয়ে এসছে। তাকে একটা স্বাভাবিক কোয়েশ্চেন করা হয়েছে নারী পুরুষ সমান কিনা? সেটাকে পেঁচিয়ে একেবারে তালগাছ বানিয়ে কি করে ফেলেছে। তো এদের থেকে আপনি কি আশা করেন? আজকে এদের থেকে ব্যাকআপ সরে যাক, দেখেন তো ওরা কোনো কিছু করতে পারে কিনা। নতুন দল-টল ওগুলা কোনো কিছু না। এগুলা জামাত ইসলামের এ, বি কারণ জামাত এখনো নিবন্ধন ফিরে পায় নাই। আপনাকে এবং দেশবাসীকে বুঝতে হবে। তারা তাদের এসব এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ দল এজন্য তৈরি করে রাখছে একের পর এক। এর আগে এবি পার্টি করেছে, এখন এটা করেছে। এরকম আরো অনেক কিছু করবে। আর অসংখ্য কমিটি-টমিটি, পকেট কমিটি এগুলা করবে। এগুলা তাদের এই তাদের কি একটা meticulous প্ল্যান এর এটাও একটা অংশ। আওয়ামী লীগকে আপনি কি বিরোধী দলে দেখেছেন খুব কাছে থেকে? অবশ্যই। আমার তো বয়স কম হয়নি ভাইয়া। আমি ৯১ তে দেখেছি, আমি ২০০১ এ দেখেছি, আমি 111 দেখেছি। আমি তো সবই দেখেছি। আমি ৯০ গণঅভ্যুত্থান দেখেছি। আমি সব দেখেছি। আমি যুদ্ধ পরবর্তী মানুষ। মুক্তিযুদ্ধের একদম পরেই আমাদের জন্ম। আ আমরা সবই দেখেছি। আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সাংঘাতিক। আমার চোখের সামনে তো এখনো মতিয়া চৌধুরীর সেই সিনটা ভাসে। উনাকে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়েছে এবং ৯৬ তে জনতার মঞ্চে হলো, তাই না? প্রায় ৩০ দিনের উপরে ৪৮ দিন সম্ভবত একটানা অবরোধ ছিল। আমরা বিরোধী দলের আওয়ামী লীগের অবস্থান দেখেছি এবং সেজন্য আমি আশাবাদী একটু সঠিক নেতৃত্ব পেলে আওয়ামী লীগের জন্য ঘুরে দাঁড়ানো কোনো বিষয় না। এই জেনারেশন কিন্তু যারা এই আওয়ামী লীগকে এই করবো, সে করে দেবো, সেই করে দেবো বলে এরা দেখে নাই আসলে। না। এরা দেখে নাই, পড়েও নাই আরকি, পড়েও হুম, হুম, নাই। হুম। এবং আওয়ামী লীগ এই যে মতিয়া চৌধুরী বললেন, মতিয়া চৌধুরী তো শুধু না, মতিয়া চৌধুরী বসে যেতেন রাস্তায়, মোনাজাত শুরু করতেন। মতিয়া চৌধুরী মোনাজাত শুরু করতেন। মোনাজাত শুরু করতেন, মোনাজাত শেষ হয় না। হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু করতে হবে মতিয়া চৌধুরী। তারপরে এখন ধরেন, আপনার আরেকটা জিনিস মনে আছে হয়তো, ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া যেদিন হুম, হুম। ইলেকশনটা, মাগুরা নির্বাচন করল। সেটা গণ-কারফিউ ঘোষণা করছিল হুম, ১৫ হুম, হুম। মনে আছে। গণ-কারফিউ। গণ-কারফিউ মানে একবারে সিরিয়াস তো, সিরিয়াস ছিল। কোন কোন ছিল না সেটা, গণ-কারফিউ। হুম, হুম। কাজেই আওয়ামী লীগ, এবং ইদানিং আপনি দেখেন আওয়ামী লীগ তো নাই, মানে মাঠে ঘাটে নেতারা নাই। এমন একটা নিউ জেনারেশন
বেরিয়ে আসছে। এই যে যারা জয় বাংলা লিখলো, যারা দেয়াল লিখছে, করছে, একেবারে নতুন ছেলেপেলে, ফ্রেশ, নিউ ব্লাড কিন্তু এটা আওয়ামী লীগের। তো আমাকে ওই দিন একদম বলতেছিলেন এ অপারেশন ডেভিল ডেভিল হান্টে হ্যান্ড, ডেভিল হ্যান্ড। ডেভিল হান্টে প্রায় 20,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে। তো টোটাল ভাইয়া ৩১,০০০ লোক এই পুরো পর্যন্ত। এখন পর্যন্ত ৩১,০০০। বলল 20,000 অ্যারেস্ট করা হয়েছে, আরো 20,000 নামছে। হ্যাঁ, তো কত দিকে মানে এত লোক রাখার মতো জেলখানা নাই বাংলাদেশে। সেজন্য তো অপারেশন ডেভিল হান্ট আপাতত স্থগিত। স্থগিত। কিন্তু দুর্ভাগ্য দেখেন, শয়তান কারা? নিজের পক্ষের শক্তিকে বলা হচ্ছে শয়তান। আসলে কি শয়তান? পাকিস্তান ভেঙেছে এরা। আর ইলেকশন মনে করেন, ইলেকশন বাংলাদেশে সবাই এখন বলছে সব দলে অংশগ্রহণে নির্বাচন কথা বলছে। সব দলে অংশ নির্বাচনটা তারা বলছে যারা এই দেশে বিনিয়োগকারী, বিনিয়োগ করতে চায়, তারা বিনিয়োগের নিরাপত্তা চায়, স্টেবল একটা পলিটিক্যাল সিচুয়েশন চায় তারা। আওয়ামী লীগ আমলে বিএনপি ইলেকশনে ছিল না, এটা মেজর পার্টি না থাকার কারণে কোন ইলেকশনটা স্টেবল হয় নাই, কোনো কিছু স্টেবল হয় নাই। আওয়ামী লীগের মতো একটা দল যদি না থাকে সেটা স্টেবল হবে না। কিন্তু খুব বাস্তব যেটা, নেতৃত্ব নাই মাঠে। মাঠে যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব নাই। নেতৃত্ব বেরিয়ে আসছে হঠাৎ হঠাৎ। আপনি চিন্তা করেন, কোন প্রথাগত নেতৃত্ব বাদ দেন, রোকেয়া প্রাচীর মতো একটা চরিত্র যে বেরিয়ে আসছে। রোকেয়া প্রাচী আওয়ামী লীগ আমলে যখন নমিনেশন চাইতেন, তখন সবাই ভাবতো যে ওই আওয়ামী লীগ আমলে সিনেমার আর্টিস্টরা নমিনেশন চায়, এরকম রোকেয়া প্রাচী নমিনেশন চায়। ওই যারা নমিনেশন পেত তারা কোথাও নাই। যেগুলো নমিনেশন পায় নাই কোনোদিন, সে কিভাবে সাহস নিয়ে বেরিয়ে আসছে। এটাই মনে হয় নতুন কিছু আসবে। আপনি আর কি দেখেন, কিভাবে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারে? এটা আ আমাদের তো নিজেদের মধ্যে যারা অ্যাক্টিভিস্ট আছি তাদের মধ্যে মত বিনিময় হয়। এখন আমরা যেটা বলি আরকি অপতথ্য, মিথ্যা তথ্য। এই ২ টা জিনিস তো সাংঘাতিকভাবে জুলাই আগস্টে কাজ করেছে। মনে করেন একটা রান্নার পেজ। সেই রান্নার পেজটাকেও কিন্তু তারা ইউজ করেছে। সেখান থেকেও তারা বিভিন্ন জিনিস প্রচার করেছে। আমাদের যেটা মনে হয়েছে যে এখনকার জেনারেশন এবং এখনকার যেটা সময়, সেখানে অফলাইনের কাজের সাথে, সাথে অনলাইনের কাজ আরো অধিকতর বাড়ানোর সুযোগ আছে। অনলাইনটা সত্য দিয়ে দখল করতে হবে। অপতথ্যকে সরাতে হলে সঠিক তথ্য দিয়ে সেটাকে প্রতিস্থাপন করতে হবে। এবং সেটার জন্য আরো ঐক্যবদ্ধভাবে এবং আরো স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে হবে। haphazardly না। যেমন আপনি ফজলুল বাড়ির খবর করছেন। তাই তো? আপনার সমমনা হিসেবে আমার দায়িত্ব থাকবে আপনাকে প্রমোট করা। এই ব্রিজগুলা হতে হবে নিজেদের মধ্যে। ওরা কিন্তু বছরের পর বছর এই ব্রিজগুলা তৈরি করেছে। তারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা কিন্তু একীভূত হয়েছে। তো আওয়ামী লীগ বলি বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলি, আপনি বিদেশে থাকেন, আমি বিদেশে থাকি। আমাদের সত্যিকার অর্থে ফজলু ভাই, আওয়ামী লীগ, বিএনপি এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। দেশ যদি ভালো থাকে, সেটা যার হাতেই ভালো থাকবে আমরা সেদিকেই মনোযোগ দিব। তো আমাদের কথা একটাই থাকে যে বিরোধী দল হোক, সরকারি দল হোক, ২ দলেই যেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকে। বাংলাদেশের স্বাধীনতার যে ৪ টা স্তম্ভ সেগুলা যেন সমুন্নত থাকে। এখন আপনি বলেছেন আওয়ামী লীগ কিভাবে এই জায়গায় কাজ করতে পারে। আমি অনলাইনে এখন অ্যাক্টিভিজম করি। কারণ আমার এখন ফিল্ডে অ্যাক্টিভিজম করার সুযোগ নেই। দেশে যখন ছিলাম তখন ফিল্ডে করেছি। আমার কাছে মনে হয়েছে আমার বয়সী পর্যবেক্ষণ থেকে তরুণ প্রজন্মকে কাছে টানার জন্য এবং মানুষের বিভ্রান্তি দূর করার জন্য, যে ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে সেগুলা দূর করার জন্য আমাদেরকে সত্য তুলে ধরতে হবে এবং একে অন্যের পাশে দাঁড়িয়ে সেই সত্য তুলে ধরতে হবে। আপনার আমার যেহেতু লক্ষ্য এক, আমাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে। আপনি হয়তো বলতে পারেন, "না লোচন, আমি এভাবে যেতে পছন্দ করছি না। আমি ঘুরে এভাবে যাবো।" ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমাদের লক্ষ্য বাংলাদেশকে সমুন্নত রাখা। তো সেজন্য
আওয়ামী লীগ বলি, বিএনপি বলি বা মুক্তিযুদ্ধের সমমনা যেসব শক্তি আছে, যেসব ব্যক্তি আছে তাদের সবাইকে একীভূতভাবে একই জায়গায় কাজ করতে হবে। ওইটাই বললাম যে আমাদের ব্রিজ কানেকশন গুলো তৈরি করতে হবে। আওয়ামী লীগ আমাদের অ্যাক্টিভিস্টদেরকে কোন রাজনৈতিক দলই সত্যিকার অর্থে বাড়ি ভাই পছন্দ করে না। কারণ আমরা সবসময় সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলি। আমাদের কাজ কিন্তু এইটাই। তো এখন একটা মা কি বলবো? একটা পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আমাদের অ্যাক্টিভিস্ট যারা আছি তাদেরকে হয়তো মানুষকে গ্রহণ করতে হচ্ছে। কারণ অন্য কেউ কথা বলার নেই। তো রাজনৈতিক দলগুলাকে এই জায়গায় আসতে হবে। আমাদের অ্যাক্টিভিজমকেও তাদের সাপোর্ট দিতে হবে। শুধু অফলাইনের কাজকেই না, অনলাইনের কাজকেও সাপোর্ট দিতে হবে এবং তরুণ প্রজন্মকে টার্গেট করে আমাদের এগোতে হবে। যারা ৫০ বছর, ৬৫ বছর হয়ে গেছে তাদেরকে আর আমাদের দিকে ফেরানোর কিন্তু কোন সুযোগ নাই। কারণ তাদের মাথায় যার মাথায় আ বাংলাদেশ বিরোধী চিন্তা আছে ৫০ বছর বা ৬৫ বছরের তাকে আমি ফেরাতে পারব না। কিন্তু ২০ বছরের যার মাথায় আছে তাকে হয়তো আমার ফেরানোর একটা সুযোগ আছে। তো তাদেরকে টার্গেট করে যদি আমাদের কাজ করতে হয়, আমাদের একসাথে কাজ করতে হবে। এটার কোনো বিকল্প নেই। এটা আমরা ২০১৩ তেও দেখেছি গণজাগরণ মঞ্চের সময়। এখনো আমি ২০২৫ এ একই কথা বলব যে একসাথে কাজ করতে হবে। আপনি বাদী, আমি আফসানা, কিশোর, লোচন আমাদের একসাথে কাজ করতে হবে। তো আওয়ামী আপনি লীগের এখন জন্য আপনি এখন কতগুলো টক শো করেছেন এখন ভাইয়া পর্যন্ত? আমি বলতে পারব না ভাই। আমি লাগাতার আছি। কেউ যদি করতে চায়, কারো যদি সাহায্য লাগে, আমি শিখছি। তাদেরকেও এই জিনিস বলছি যে এভাবে করলে হয়তো ভালো হবে। এভাবে করছি। আমি গুনি নাই। আমার যখন যে আসছে, যখন দেখছি যে উনি আমাদের সমমনা এবং বাংলাদেশের পক্ষে তিনি কাজ করতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, আমি চেষ্টা করছি তাকে সেই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য। আমাদের সবাই তাই করছে। শুধু আমি বলব না। এটা আমরা বলতে হবে। আমরা সেই চেষ্টাটা অবিরত করে যাচ্ছি কিন্তু। আপনি যত গেস্ট এখন পর্যন্ত এনেছেন, কিছু আমাদের শেয়ার করেন। মানে তাদের কার বা অনেকের কোন ইয়েটা আপনি খুব উদ্দীপ্ত করেছে আপনাকে? আমার গেস্টদের মধ্যে যেমন আলতাফ মাহমুদের আত্মীয় এসেছিলেন। আলতাফ মাহমুদের শ্যালক। উনি মুক্তিযোদ্ধা, দীনবিল্লাহ। উনার স্মৃতিচারণটা আমার কাছে মনে হয়েছে যে এই প্রজন্ম কেউ জানে না যে একজন আলতাফ মাহমুদ এবং তার পরিবার সত্যিকার অর্থে কত কিছু সয়ে আজকের বাংলাদেশ। এটা জানা দরকার মানুষের। আমি সে চেষ্টাটা করেছি। আমাদের প্রোগ্রামে অনেক মুক্তিযোদ্ধা এসেছেন। যেমন গতকাল এসেছিলেন মুক্তিযোদ্ধা ডক্টর নূর নবী। উনি কিন্তু বঙ্গবন্ধুর সাথে ১০ থেকে ১২ বার উনার ফেস টু ফেস ইন্টারেকশন হয়েছে। উনি একেবারে বঙ্গবন্ধুর সেই মুসলিম লীগ করা, তারপরে উনি ছাত্রলীগ তৈরি করা, কাকমারি সম্মেলন থেকে শুরু করে সব ইতিহাস আমাদের জন্য ছোট করে বলেছে। তো মানুষ অনেক ইতিহাস জানে না। মানুষ যেটা জানে সেটা বিভ্রান্তিমূলকভাবে জানে। এই যে একটা অপপ্রচার থাকে যে উনার পিতা হিন্দু ছিল। ফজলু ভাই আপনার পিতার প্রপিতামহ বা তার প্রপিতামহও কিন্তু হিন্দু ছিল। আমারও ছিল। পরদাদার পরদাদা অবশ্যই হিন্দু ছিল। বাংলাদেশ ভূখণ্ডের সকলেই একসময় হিন্দু ছিল। এটাতে তো লজ্জার কিছু নেই। এটা নিয়ে প্রোপাগান্ডা করার কি আছে? এই ধরনের যে প্রোপাগান্ডা গুলা, এগুলা যারা ডিবাঙ্ক করে, এই যে আমাদের মুক্তিযোদ্ধারা হারিয়ে যাচ্ছেন, তারা যখন আমার প্রোগ্রামে আসে, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি একটা ইতিহাসের সাথে একসাথে থাকতে পারছি। আমাদের প্রোগ্রামে রোকেয়া প্রাচী এসছেন। আমাদের প্রোগ্রামে অনেক মানুষ এসছেন। অনেক প্রথিতযশা মানুষজন এসছেন। তারা একাডেমিক, কেউ রাজনীতিবিদ, কেউ মুক্তিযোদ্ধা, কেউ শিল্প সাহিত্যের সাথে জড়িত, কেউ সাংবাদিক, অনেকে এসছেন। আমাদের কথা হচ্ছে গিয়ে মানুষ যেন কথা বলতে পারে এবং আমাদের একই ফেস দেখে যেন মানুষ বিরক্ত না হয়। আমি লোচন যেন সর্বত্র আমাকে কথা বলতে না হয়। মানুষ তৈরি হোক, মানুষ কথা বলুক। দেশের জন্য কথা বলছে। সবাইকে সুযোগ দিতে হবে। চমৎকার লোপা না, সরি লো লোচন। জি, জি। চমৎকারভাবে আপনি কাজ করে যাচ্ছেন। আমরা আবার বসবো কোন একটা সময় এবং আমরা কাজ করে যাব। এটাই আমাদের বাড়ি ছেলে ভাই। এটাই। আমাদের নিউ জেনারেশন নিউ জেনারেশন আমাদেরকে পছন্দ করে। আমাদের পছন্দ করে এবং তাদেরকে আমরা উদ্দীপ্ত করতে পারবো। এই কারণে আপনি বললেন না ৫০ এর বেশি বয়স যার, তার তো মাথায় একটা ছক বাঁধাই আছে বাইরে সে আসবে না, যাবে না। তাকে আনার চেষ্টা লাভ নেই। তার বিশ্বাস নিয়ে তাকে থাকতে দিই।
আমার নতুন প্রজন্ম, প্রিয় প্রজন্ম যাতে আর বিভ্রান্ত না হয়, সেই কাজগুলো আমরা করে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাড়ি ভাই। অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আনার জন্য। আশা করি আমরা একসাথে আবারও বসবো। আমাদের আড্ডা হবে এরকম আবার। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।